হ্যালো, আজ আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো। যারা ভবিষ্যতে একজন ভালো সফটওয়্যার ডেভেলপার হতে চাও, তাদের জন্য এই কনসেপ্টগুলো কিন্তু একদম ভিতের মতো। মানে একটা বাড়ি বানানোর আগে যেমন তার ফাউন্ডেশনটা স্ট্রং হতে হয়, ঠিক সেরকমই একটা ভালো সফটওয়্যার বানানোর জন্য তার আর্কিটেকচার বোঝাটা ভীষণ জরুরি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা ব্যাপার একটু ভাবুন তো। ধরুন দুর্গাপুজোর সময় কলকাতার কোনো একটা বিখ্যাত রেস্তোরাঁ কথা, বাইরে লোকেদের লম্বা লাইন, ভেতরে প্রচণ্ড ভিড়, অথচ রান্নাঘর থেকে কিন্তু ঠিক সময় মতো গরম গরম লুচি, কষা মাংস, বিরিয়ানি সব বেরিয়ে আসছে। এতগুলো অর্ডার, এত চাপ, এই পুরো ব্যাপারটার মধ্যেও সবকিছু এত মসৃণভাবে কিভাবে চলে? আসলে এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে একটা দারুণভাবে ডিজাইন করা সিস্টেম। কোন শেফ কী করবেন, কার পর কী কাজটা ধরবেন, সব কিছু একদম আগে থেকে ছকে বাঁধা। সফটওয়্যারের গল্পটাও জানেন ঠিক এই রকম। আর এই যে পুরো সিস্টেমটা বা এই যে পরিকাঠামো, একেই আমরা সহজ ভাষায় বলি সফটওয়্যার আর্কিটেকচার। তাহলে আমাদের প্রথম টপিক হলো সফটওয়্যারের জন্য একটা ব্লুপ্রিন্ট কেন দরকার। দেখুন, একটা বড় বিল্ডিং বানানোর আগে যেমন ইঞ্জিনিয়াররা একটা ব্লুপ্রিন্ট বা নকশা বানান, সফটওয়্যারের ক্ষেত্রেও ঠিক সেরকমই একটা নকশা লাগে। এই আর্কিটেকচারটাই ঠিক করে দেয় যে সফটওয়্যারটা ভবিষ্যতে বড় হতে পারবে কিনা, মানে স্কেল করতে পারবে কিনা, এটাকে সহজে মেনটেন করা যাবে কিনা, আর এর পারফরম্যান্স কেমন হবে। তো এই যে আমরা সফটওয়্যার আর্কিটেকচার বলছি, এর আসল মানেটা কি? খুব সহজ করে বললে এটা হলো একটা সফটওয়্যার সিস্টেমের স্ট্রাকচার আর তার বিহেভিয়ার, মানে সফটওয়্যারের বিভিন্ন অংশগুলো কিভাবে সাজানো থাকবে আর তারা একে অপরের সঙ্গে কিভাবে কথা বলবে বা কাজ করবে, সেই পুরো পরিকল্পনাটাই হলো আর্কিটেকচার। আমাদের রান্নাঘরের উদাহরণে যদি বলি, তাহলে রান্নাঘরের লেআউটটা আর কোন শেফ কী নিয়ম মেনে কাজ করবে, সেটাই আর্কিটেকচার। এই আর্কিটেকচার বুঝতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা চিনতে হবে সেটা হলো মডিউল। মডিউল কি? মডিউল হলো সফটওয়্যারের একটা ছোট স্বয়ংসম্পূর্ণ ইউনিট যেটা একটা নির্দিষ্ট কাজ করে। যেমন আমাদের ওই রেস্তোরাঁর রান্নাঘরের বিরিয়ানি স্টেশন, তার কাজ কি? শুধু বিরিয়ানি বানানো। বা ধরুন তন্দুর স্টেশন, যার কাজ শুধু তন্দুরি আইটেম বানানো। প্রত্যেকটা স্টেশন কিন্তু নিজের কাজে এক্সপার্ট। তাহলে একটা মডিউলকে আমরা কিভাবে চিনতে পারি? বেশ, মডিউল তো বোঝা গেল। এবার আসা যাক দুটো খুব জরুরি কনসেপ্টে। প্রথমটা হলো ফ্যান আউট। চলুন আবার আমাদের ওই রান্নাঘরের গল্পেই ফেরা যাক। এবার আমাদের গল্পের হিরো হলেন হেড শেফ, যিনি সবাইকে অর্ডার দিচ্ছেন। ধরুন হেড শেফ, যাকে আমরা টেকনিক্যালি বলছি মডিউল এ, তিনি তিনজন জুনিয়র শেফকে, মানে মডিউল বি, সি আর ডিকে সরাসরি নির্দেশ দিচ্ছেন। এই যে মডিউল এ মোট তিনটে অন্য মডিউলকে ডাইরেক্টলি কন্ট্রোল করছে, এই সংখ্যাটা মানে ৩, এটাই হলো মডিউল এর ফ্যান আউট। সোজা কথায় ফ্যান আউট মাপে যে একটা মডিউল অন্য কটা মডিউলের ওপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। এই ছবিটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে দেখছেন মডিউল এ, এটাই হলো আমাদের হেড শেফ, আর মডিউল বি, সি, ডি হলো বাকি তিনজন শেফ। হেড শেফ যেমন বাকিদের অর্ডার দিচ্ছেন, এখানেও ঠিক তেমনি মডিউল এ বাকি তিনটে মডিউলকে কল করছে, মানে কাজ করতে বলছে। তাই এখানে মডিউল এর ফ্যান আউট হলো 3। আশা করি অ্যানালজিটা একদম পরিষ্কার। এখন প্রশ্ন হলো, এই ফ্যান আউট বেশি ভালো না কম ভালো? যদি ফ্যান আউট খুব বেশি হয়, তার মানে হলো মডিউলটা খুব জটিল আর সে অনেকগুলো অন্য মডিউলের উপর নির্ভর করে আছে। ভাবুন তো আমাদের হেডশেফের অবস্থা, যদি তাকে একসঙ্গে 10 জনকে অর্ডার দিতে হয়, কি অবস্থা হবে তার? সে তো নিজেই কনফিউজড হয়ে যাবে। সেই জন্য সাধারণত ফ্যান আউট 7 বা তার কাছাকাছি হলে সেটাকে ম্যানেজেবল ধরা হয়, আর ফ্যান আউট যত কম, মডিউলের গঠন তত সরল আর ম্যানেজ করাও তত সোজা। তাহলে একটা মডিউলের ফ্যান আউট কী বোঝায়? চলুন এবার দ্বিতীয় কনসেপ্টটা বুঝি, ফ্যান ইন। এর জন্য আমরা রান্নাঘরের গল্পে ফোকাসটা একটু ঘোরাবো। এবার আর অর্ডার দেওয়ার ব্যাপার নয়, এবার আমরা একটা জনপ্রিয় শেয়ার্ড সার্ভিস বা পরিষেবার কথা ভাবব। ধরুন ওই রান্নাঘরে একটা ফাটাফাটি গ্রেভি স্টেশন আছে, যেখানে একটা বেসিক গ্রেভি বানানো হয়। এবার বিরিয়ানি বানানোর শেফ, চিকেন চাপ বানানোর শেফ, আবার পনির বাটার মশলা বানানোর শেফ, সবাই ওই একই গ্রেভি স্টেশন থেকে গ্রেভি নিচ্ছে। এই গ্রেভি স্টেশনটাই হলো আমাদের মডিউল এ। আর যে তিনজন শেফ, মানে মডিউল বি, সি, ডি, এটা ব্যবহার করছেন, তারাই হলেন এর ব্যবহারকারী। এখানে মোট 3 জন শেফ এই স্টেশনটা ব্যবহার করছেন, তাই এই সংখ্যা 3 হল মডিউল এর ফ্যান ইন। অর্থাৎ ফ্যান ইন মাপে যে একটা মডিউল কতটা রিউজেবল বা পুনর্ব্যবহারযোগ্য। এই ডায়াগ্রামটা দেখলে বিষয়টা আরও স্পষ্ট হবে। দেখুন, এখানে মডিউল বি, সি এবং ডি তিনজনেই কিন্তু মডিউল এ কে কল করছে বা ব্যবহার করছে। ঠিক যেমন আমাদের তিনজন শেফ ওই একটা গ্রেভি স্টেশন ব্যবহার করছিলেন।
তাই এখানে মডিউল এর ফ্যান-ইন হল 3। এটা একটা দারুণ রিইউজেবল কম্পোনেন্টের উদাহরণ। তাহলে বলুন তো, ফ্যান-ইন বেশি হওয়াটা ভালো না খারাপ? এক কথায় চমৎকার, অবশ্যই ভালো। হাই ফ্যান-ইন মানে হলো মডিউলটা খুব কাজের, খুব নির্ভরযোগ্য, আর অনেকে এটাকে ব্যবহার করছে, ঠিক আমাদের জনপ্রিয় গ্রেভি স্টেশনটার মতো। এটা একটা ভালো কোড ডিজাইন আর রিইউজেবিলিটির লক্ষণ। প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টে এই রিইউজেবিলিটি কিন্তু ভীষণ জরুরি একটা গুণ। আর যদি ফ্যান-ইন কম হয়, তার মানে মডিউলটার তেমন কোনো ব্যবহারই নেই। আর ফ্যান-ইন দিয়ে আমরা কি বুঝতে পারি? বেশ, তাহলে আমরা ফ্যান-ইন আর ফ্যান-আউট দুটোই বুঝে গেলাম। এবার এই দুটোকে একসাথে মিলিয়ে আমরা সফটওয়্যার ডিজাইনের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মটা, মানে গোল্ডেন রুলটা শিখে নেব। এই টেবিলটা খুব ইম্পর্ট্যান্ট। এটা ভালো করে মনে রাখলে পরীক্ষাতেও কাজে দেবে, আর ভবিষ্যতে যখন আপনারা নিজেরা সফটওয়্যার ডিজাইন করবেন তখনও কাজে লাগবে। ভালো ডিজাইনের আদর্শ লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল ফ্যান আউট হবে কম, যাতে মডিউলের জটিলতা কমে আর একে অপরের ওপর নির্ভরশীলতাও কমে, আর ফ্যান-ইন হবে বেশি, যাতে কোডের রিইউজেবিলিটি বাড়ে এবং পুরো সিস্টেমটা আরও এফিশিয়েন্ট হয়। একদম সহজ কথায় মূল মন্ত্রটা হল লো ফ্যান আউট, হাই ফ্যান-ইন। এই গোল্ডেন রুলটাকেই টেকনিক্যাল ভাষায় বলা হয় লো কাপলিং এবং হাই কোহেশন। এই দুটো ভারী ভারী শব্দ শুনে একদম ভয় পাবেন না, আমাদের রান্নাঘরের উদাহরণটা মাথায় রাখলেই হবে। হাই কোহেশন মানে হলো প্রত্যেকটা মডিউল বা রান্নার স্টেশন নিজের কাজে একদম ফোকাসড আর এক্সপার্ট হবে। মানে বিরিয়ানি স্টেশন শুধু সেরা বিরিয়ানি বানানোর কথাই ভাববে, অন্য কিছু নিয়ে মাথা ঘামাবে না। আর লো কাপলিং মানে হলো মডিউলগুলো একে অপরের কাজে বেশি হস্তক্ষেপ করবে না, কিন্তু যখন গ্রেভি স্টেশনের মতো কোনো দরকারি সার্ভিস দেবে তখন তার সঙ্গে যোগাযোগ করাটা খুব সহজ হবে। ক্লাস শেষ করার আগে একটা খুব জরুরি কথা বলি। ভালো আর্কিটেকচার বোঝা মানে শুধু কয়েক লাইন কোড লেখা শেখা নয়। এটা হলো এমন সিস্টেম ডিজাইন করার ক্ষমতা যা সময়ের সাথে সাথে বাড়তে পারে, নতুন চ্যালেঞ্জের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এবং বছরের পর বছর ধরে টিকে থাকতে পারে। এই যে কনসেপ্টগুলো আমরা শিখলাম, এগুলো বোঝাটাই কিন্তু একজন সাধারণ কোডার আর একজন সত্যিকারের সফটওয়্যার আর্কিটেক্টের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তাই এই বিষয়গুলোকে শুধু পরীক্ষার জন্য একটা শুকনো টপিক হিসেবে দেখবেন না, এটা একটা ক্রিয়েটিভ স্কিল যা আপনাদের পুরো ক্যারিয়ারে কাজে লাগবে আর ভবিষ্যতে টেকনোলজি তৈরিতে আপনাদেরকে সাহায্য করবে।